দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। রপ্তানি আয়ে নেতিবাচক ধারা চলবে আরও অন্তত 6 মাস। বাজার আর পণ্য বহুমুখীকরণের পরামর্শ। করোনার প্রাদুর্ভাবে রেফ্রিজারেটর আর ফ্রিজার বিক্রি কমে গেছে। কোরবানিকে ঘিরে ফিরে পাওয়ার আশা ব্যবসায়ীদের। দেশের উত্তর আর দক্ষিণাঞ্চলে নতুন 21টি সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার। প্রকল্প তদারকিতে বিশেষ কমিটি গঠনের নির্দেশ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। করোনার প্রভাবে আগামী 6 মাসেও নেতিবাচক ধারা থেকে বের হতে পারবে না দেশের রপ্তানি আয়। বিশ্লেষকরা বলছেন, ইউরোপ আমেরিকায় পোশাক আর চামড়াজাত পণ্যের চাহিদা অর্ধেকে নেমে আসায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা থেকে উত্তরণে পণ্যের বহুমুখীকরণে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় উদ্যোক্তারা। বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক আলোচনায় এসব পরামর্শ দেওয়া হয়। কোভিড-19-এ ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বাড়ছে দিন দিন বিশ্বজুড়ে। হিসেব বলছে, এরই মধ্যে এই মহামারীতে নতুন করে বেকার হয়েছে 15 কোটির মতো মানুষ। বৈশ্বিক অর্থনীতির ক্ষতি পৌঁছে গেছে $4 ট্রিলিয়ন কাছে। পূর্বাভাস আছে এই মন্দাবস্থা চলবে আরও অন্তত 1 বছর। এই সময়ে ইউরোপ আমেরিকায় গ্রাহকরা তাদের দৈনন্দিন খরচ 40 ভাগের মতো কমিয়ে দেবে। এই ব্যয় সংকোচনের 65 ভাগই হবে পোশাক আর চামড়াজাত পণ্যে। এখন সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের প্রধান দুটি কিন্তু রপ্তানি খাতই হচ্ছে এই তৈরি পোশাক এবং চামড়া, যার ফলে মনে করা হচ্ছে যে সামনের 6 মাস থেকে 1 বছর যদিও বিশ্ব বাণিজ্যে কি হয়, কিন্তু একটা সাস্টেইন একটা নেগেটিভ প্রেসার কিন্তু থাকতে পারে। এটা কিন্তু আমাদের জন্য একটু কনসার্নিং, যেহেতু আমরা এই দুটো সেক্টরের উপরে পার্টিকুলারলি নির্ভর। একই কারণে সদ্য শেষ হওয়া অর্থ বছরের রপ্তানি আয়ে স্মরণকালের সবচেয়ে বড় পতন দেখেছে বাংলাদেশ। হিসেব বলছে, গেল বছরের 12 মাসের মধ্যে 10 মাসেই রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এরপরেও চলতি বছরের জন্য পণ্য রপ্তানিতে 41 বিলিয়ন বা $4,100 কোটি আয়ের লক্ষ্য ঠিক করেছে সরকার। আমার সিক্স সেন্স বলে যে আমরা কিন্তু এটা অ্যাচিভ করতে পারবো, এবং আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ সব জায়গা থেকেই তারা আমাকে বলেছে যে এটি অ্যাচিভেবল। আমরা আশা করছি এটা পারবো, সেটা খুব ভালো পারবো। দেশের অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত এই অনলাইন আলোচনায় যোগ দিয়েছিলেন দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ। সংকট উত্তরণে তারা তাগিদ দিয়েছেন পরিস্থিতি স্বীকার করে সক্ষমতা বৃদ্ধির। ছোট ছোট এসএমই যেসব ইন্ডাস্ট্রি আছে, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন, অন্য ডিফারেন্ট সেক্টরস, এদেরকে যদি আমি হেল্প না করতে পারি টু গ্রো, আমার কিন্তু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হবে না। আমি সফটওয়্যারের ক্ষেত্রে যখন লোকাল সফটওয়্যার কিনতে যাই, আমার ব্যাট দিয়ে সফটওয়্যারটা কিনতে লাগে। আবার আমি যদি বাইরে থেকে যখন সফটওয়্যার নিয়ে আসি, তখন কিন্তু আমার কোনো ডিউটি নেই ইনসাইড দ্য জোনস। তো আমরা যখন এফডিআই এর সাথে যাতে দেশের লিঙ্কেজ, একটা এসএমই লিঙ্কেজ পলিসি লাগবে ইন দ্য লং রান, যাতে বাংলাদেশের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন পাস করতে পারে। এখানে র মেটেরিয়াল ক্রিয়েশনের জন্য বা র মেটেরিয়াল সাপ্লাই সাইডের যে নিডটা আছে, আমরা যদি আরএমজির কথাই ধরি, আমরা কিন্তু অনেক প্রোডাক্ট যারা আরএমজি ব্যবসা করছেন, আমাদের মেজর এক্সপোর্ট হচ্ছে আরএমজি, সেখানে কিন্তু আমরা বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু আপনার বিদেশ থেকে ইম্পোর্ট করছি। এখানে যে অল্টারনেট মেথডস আর অল্টারনেট সাপ্লাই চেইন গড়ে তোলার একটা সম্ভাবনা আছে। অনুষ্ঠানে জানানো হয়, রপ্তানি বাণিজ্য প্রসারে আসছে মাসেই ভুটানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। একইভাবে আগামী 2 বছরে আরও 11টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় সরকার। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার কারণে সাধারণ ছুটির মধ্যে রেফ্রিজারেটর ও ফ্রিজের বেচা বিক্রি কমে গিয়েছিল 90 ভাগ, কিন্তু মে মাস থেকে সেটি আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ব্র্যান্ডগুলো বলছে, বিক্রির ক্ষেত্রে ছোট আকারের ফ্রিজের চাহিদা কমেছে, যেখানে বেড়েছে বড় আকারের ফ্রিজার কেনার ঝোঁক। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ হাসান। দেশে বছরে প্রায় 25 লাখ ইউনিট ফ্রিজার ও রেফ্রিজারেটর বিক্রি হয়, যার প্রায় অর্ধেক বিক্রি হয় ঈদুল আজহার সময়। এই মৌসুমকে কেন্দ্র করে তাই প্রস্তুতিও ভালো থাকে দেশি বিদেশি ব্র্যান্ডগুলোর। বাজারে বিক্রির শীর্ষে থাকে 20 থেকে 40 হাজার টাকা দামের ফ্রিজগুলো, যার ক্রেতা মূলত মধ্যবিত্ত শ্রেণী। এবছর করোনার কারণে এই শ্রেণীর ক্রেতারা ফ্রিজ কিনছেন কম। অনেকেই মাইগ্রেশন হয়ে ঢাকা থেকে গ্রামে চলে গেছে, অনেকেই কর্ম হারাইছে, যাতে তাদের দেখা যাচ্ছে যে ইনকাম সোর্সটা কম থাকার কারণে অন্যান্য বারের তুলনায় আমাদের সেলসটা এই বছর একটু কম। অন্যান্য বছর দেখা যাচ্ছে যে আমাদের 25 থেকে 30 বা 35 অ্যাভারেজে প্রতিদিন এই পরিমাণ ইউনিট সেল হচ্ছে এই শোরুম থেকে, কিন্তু এই বছর চিত্রটা একটু একেবারেই ভিন্ন।
7 থেকে 8টা বা 10 ম্যাক্সিমাম 10টা ফ্রিজ বিক্রি হচ্ছে। আগের বছর যেটা ছিল সেটা দেশের পরিস্থিতি ভালো ছিল, সেটা একটা টার্গেট ওরিয়েন্টেড একটা বিজনেস ছিল। এই বছর আপনি টার্গেটটা কি নেবেন, কিসের উপর ভিত্তি করে নেবেন, সেই জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছিল না। যার দরুন আমাদের ফ্যাক্টরিতে প্রায় 7.5 লক্ষ ফ্রিজের মতো আমাদের র মেটেরিয়ালস এবং ফিনিশ গুডস সহ ছিল। আমরা আশা রাখতেছি যে জুলাই মাস সহ আগস্ট মাসের মধ্যে আমাদের সব ফ্রিজগুলো বিক্রি হয়ে যাবে। দেশি বিদেশি মিলিয়ে 12 থেকে 15টি ব্র্যান্ডের রেফ্রিজারেটরের চাহিদা বেশি স্থানীয় বাজারে। বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর হিসেবে গত 5 বছরে 15 থেকে 18 ভাগ হারে বৃদ্ধি পেয়েছে রেফ্রিজারেটরের বাজার। করোনার কারণে এবছর সাশ্রয়ী দামের ফ্রিজের বাজার সংকুচিত হলেও বেচাবিক্রি বেড়েছে বড় আকারের দামি ফ্রিজের। আমরা কোভিড-19 জন্য আসলে খুব একটা যে তারতম্য হচ্ছে তা না। আমাদের এখানে বেশিরভাগই হচ্ছে হলো সাইড বাই সাইড রেফ্রিজারেটর। তো এখানে আমরা যদি হিসাব করি সেই ক্ষেত্রে 400-450 লিটার থেকে আমরা বেশি সাড়া পাই। এইটা আপনার 670 লিটার পর্যন্ত আছে। এভারেজ 550-600 এই সাইজগুলো আমরা বেশি সাড়া পাচ্ছি। ক্রেতারা বা আমাদের দেশের মানুষরা এখন একবারে বাজারে যাচ্ছে এবং বেশি করে বাজার করে আনছে। সুতরাং ফ্রিজ যেটা রেফ্রিজারেটরের যে চাহিদাটা ছিল বা যেভাবে ইউজ করতো সেটা একটু ভিন্ন হয়ে গেল। এখন আরো বড় ফ্রিজের দরকার, যেহেতু একবারে অনেক বাজার করে রাখতে হতো। অনেকেই এই সময়ের ভিতরে কিন্তু আপনার ফ্রিজটাকে বদলে ফেলছে। মানে আগে যে ফ্রিজটাতে তাদের মোটামুটি হয়ে যেত, এখন সেটাতে হচ্ছে না, একটা বড় ফ্রিজের দরকার পড়ছে। তো সেই ক্ষেত্রে আপনার স্যামসাং এর বড় ফ্রিজ গুলো ডেফিনেটলি আপনার বিক্রয় বেড়ে গেছে। এটা এপ্রিলে যেহেতু লকডাউন ছিল, এপ্রিলে সবারই এটা বিক্রয়ে হ্যাম্পার হয়েছে, বাট মে এবং জুনে এটা রিকভার হয়ে গেছে অনেকটুকু। ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও ফ্রিজ কেনাকাটায় গিফট ও ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছে দেশি বিদেশি ব্র্যান্ডগুলো। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সারা দেশে ছোট বড় মিলিয়ে 21টি নতুন সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার। জাইকার অর্থায়নে এসব সেতু নির্মাণ করা হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সেতু বিভাগ। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নির্ধারিত সময় প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়ে বিশেষ তদারকি সেল গঠনের নির্দেশ দেন। জানান, করোনার মাঝেও মেট্রো রেলের কাজ এগিয়ে চলছে পুরোদমে। দেশের পশ্চিমাঞ্চলের 23টি জেলার ছোট বড় 61টি সেতু নির্মাণ আর সংস্কারের লক্ষ্যে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল। 3000 কোটি টাকার ওই প্রকল্পে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ঋণ দিচ্ছে 2000 কোটি টাকার মতো। নতুন করে সেই প্রকল্পের পরিধি বাড়ানো হচ্ছে। এবার যুক্ত হচ্ছে আরও 21টি সেতু নির্মাণের কাজ। এর 13টি হবে দেশের দক্ষিণাঞ্চলে আর বাকি 8টি উত্তরবঙ্গে। এজন্য ব্যয় হবে 650 কোটি টাকা। আর তা নির্মাণের লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হলো বৃহস্পতিবার। চুক্তি অনুযায়ী আগামী 24 মাসের মধ্যে এই সেতু নির্মাণের কাজ শেষ হবে। আমি প্রকল্প কর্তৃপক্ষ, নির্মাণ প্রতিষ্ঠান, কনকর্ড, প্রগতি এবং স্পেকট্রা জেবিকে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য আন্তরিক অনুরোধ করছি। পাশাপাশি মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ অধিদপ্তরকে চলমান যে সকল প্রকল্প বাস্তবায়নে নানান ধরনের বাধা রয়েছে তা নিষ্পত্তি করে দ্রুত কাজ সম্পাদনে বিশেষ তদারক টিম গঠন করার নির্দেশ দিচ্ছি। অনলাইন আলোচনায় যোগ দিয়ে সড়ক পরিবহন মন্ত্রী জানান, এর আগে এই প্রকল্পের আওতায় শুরু হওয়া 61টি সেতুর মধ্যে 21টিরই নির্মাণ কাজ শেষ হয়েছে। রংপুর ও রাজশাহী অঞ্চলের 35টি সেতুর গড় অগ্রগতি 80 ভাগের উপরে। করোনার মাঝেও ঢাকার মেট্রো রেল প্রকল্পের সার্বিক অগ্রগতিও পৌঁছেছে 47 ভাগে। কাজ চলছে পুরোদমে। বর্তমান ভায়াডাক্টের উপর রেল লাইন, বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ এগিয়ে চলেছে। স্বাস্থ্যবিধি প্রতিপালন করে মেট্রো রেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এছাড়া মেট্রো রুট 1-এর নির্মাণ কাজ শুরুর লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতি শেষে বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে। শুরু হয়েছে ডিপো এলাকার ভূমি অধিগ্রহণের প্রস্তুতি। অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী জানান, কক্সবাজার চট্টগ্রাম সড়ক 4 লেনে উন্নীত করার প্রকল্পেও অর্থায়ন করতে নীতিগত সম্মতি দিয়েছে জাপান সরকার। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা পরিস্থিতিতে কোরবানির পশুর চাহিদা ও দাম কম হওয়ায় শঙ্কায় রয়েছেন খুলনার খামারিরা।
এই অবস্থায় কোরবানির জন্য প্রস্তুত করা পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। আর জেলার হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানার জন্য নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি, চলছে অনলাইনে পশু বিক্রির চেষ্টাও। খুলনা থেকে মোস্তফা জামালের রিপোর্ট। কোরবানি ঈদকে কেন্দ্র করে খুলনা সহ 9টি উপজেলার বিভিন্ন এলাকায় প্রতি বছরের ন্যায় এবারও গড়ে উঠেছে প্রায় 7,000 ছোট বড় খামার। কিন্তু করোনাকালে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় পশুপালন ব্যয় বেড়ে গেছে। অন্যদিকে কোরবানির হাট ব্যবস্থাপনা ও ক্রেতার সংখ্যা নিয়েও দুশ্চিন্তায় খামারিরা। এই গরু 4 মাস আগে কিনছি, এখন খাওয়া দাওয়ায় মোটা তাজা করে আমরা কোরবানিতে লাভের আসে বেচার জন্য। যে গরু 50,000 55,000 টাকা দিয়ে কিনা হয়েছে, আমরা কোরবানিতে বিক্রি করব মনে করেন হয়তো 80,000 কি 90,000 এরকম। আগের মতন তো বাজার নাই, ওই কারণে মনে করেন যে আসলটাই বাড়ছে না, তো লাভটা মনে করেন তো দূরে থাকলো। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, এবছর কোরবানির পশুর চাহিদার বেশিরভাগ মিটবে জেলার খামারগুলো থেকে। করোনা পরিস্থিতিতে হাটের বিকল্প ব্যবস্থা হিসেবে অনলাইনে কেনাবেচার ব্যবস্থা করা হয়েছে। অনলাইন হয়ে উঠতে পারে চিরাচরিত হাটের বিকল্প, বলছেন তারা। 45,181টি গবাদি পশু ছাগল ভেড়া কোরবানির জন্য প্রস্তুত আছে। 9 উপজেলা মেট্রো মিলে 28টি হাট বসবে। অন্যদিকে খুলনা মহানগরীর একমাত্র পশুর হাট শুরু হবে 26শে জুলাই থেকে, যেখানে স্বাস্থ্যবিধি মানতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। 6টি জীবাণুনাশক টানেল স্থাপন করা হবে বের হওয়ার পথে এবং ঢোকার পথে। কোনো ব্যক্তি মাস্ক না পরে কেউ হাটে প্রবেশ করতে পারবে না। রাস্তায় বা হাটের মাঠে প্রতিদিন 2 বার জীবাণুনাশক স্প্রে করা হবে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোরবানির পশুর চিরাচরিত হাটে সামাজিক দূরত্ব সঠিকভাবে মেনে চলা হবে এ প্রত্যাশা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। অনলাইন হাট থেকে কোরবানির পশু কিংবা মাংস সংগ্রহ ও সরবরাহ প্রক্রিয়াতেও তা অনুসরণ করা হবে মনে করেন তারা। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সপ্তাহের শেষ দিন ইতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসএক্স 4 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4080-তে। লেনদেন হয়েছে 262 কোটি টাকার, দর বেড়েছে 91টি কোম্পানির, কমেছে 67টির, আর অপরিবর্তিত রয়েছে 185টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে শেষ হয়েছে আজকের লেনদেন, যা আগের দিনের চেয়ে 0.1% বেশি। আজকের ওপেনিং পজিটিভলি শুরু হলেও থ্রুআউট দ্য সেশন আমরা দেখতে পাই বিনিয়োগকারীদের পুয়ার পার্টিসিপেশন along with no signs of improvement in the COVID-19 situation. Turnover lead করে ইন্স্যুরেন্স সেক্টর at 18.71% and that which is followed by pharmaceuticals and chemical sector and textile sector, যা আগের দিনের চেয়ে 0.06% and 1.03% বেশি respectively. এবং মোস্ট ট্রেডেড স্টকসের মধ্যে পড়ে জিপি, নাহি অ্যালুমিনিয়াম, স্কোয়ার ফার্মা, এডিএন টেলিকম, পায়োনিয়ার ইন্স্যুরেন্স এক্সেট্রা। করোনা ভাইরাসের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মন্দায় পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী জোস ফ্রাইডেনবার্গ। এর মাঝে নতুন সংখ্যা হয়ে দেখা দিয়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। The payment for JobKeeper will be reduced to $1,200 per fortnight, and there will be a lower payment for those working less than 20 hours a week of $750 at the changeover period towards the end of September. মঙ্গলবার এমন বক্তব্যের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্ত অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য ধার্যকৃত $1,120 কোটি কোন পদ্ধতিতে বণ্টন করা হবে তা জানান দেশটির প্রধানমন্ত্রী। তবে এই বিশালাকার তহবিল ঘোষণার পরও করোনার প্রভাবে অস্ট্রেলিয়া 3 দশকের মধ্যে প্রথম মন্দায় পড়তে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী জোস ফ্রাইডেনবার্গ। Australia is experiencing a health and economic crisis like nothing we have seen in the last 100 years. The impact of the coronavirus has led to a significant decline in tax receipts and a large increase in government payments. This has driven a dramatic change in the budget's position. These harsh numbers reflect the harsh reality. শুধুমাত্র মার্চ এবং মে মাসেই দেশটিতে কাজ হারিয়েছেন 8,70,000 মানুষ। এছাড়া কর্মঘণ্টা কমেছে আরও প্রায় 10 লাখ মানুষের।
জুন মাসে দেশটির বেকারত্ব দাঁড়িয়েছে 7.4 ভাগে, যার প্রভাব পড়েছে দেশটির জিডিপিতে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই দেশটির জিডিপি কমে গেছে 7 ভাগ। In the economic numbers released today, Treasury are forecasting real GDP to have fallen by 7% in the June quarter, with household consumption, dwelling investment, business investment and exports all expected to fall as a result of the COVID crisis. Real GDP is expected to fall 3.75% in calendar year 2020, but grow by 2.5% in calendar year 2021. তবে দেশটির দ্বিতীয় জনবহুল শহর মেলবোর্নে করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা দেখা দেওয়ায় এখনও ঘুরে দাঁড়ানোর কোনো আশা দেখছে না দেশটি। আর তাই চলতি বছরের শেষ 3 মাসে দেশটির বেকারত্বের হার বেড়ে 9.25 ভাগে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছেন ফ্রাইডেনবার্গ। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।